বিসমিল্লাহির রহমানির রহিম। আমি উম্মে আসমা ইসলাম, কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিগত দুটি ক্লাসে আমি দুটি কবিতা আলোচনা করেছি। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের প্রথম গল্প শুভা গল্পটি আলোচনা করব। শুভা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুভা গল্পটি এজন্যই তোমাদের ইম্পর্টেন্ট বলতেছি যে বিগত সালের প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে প্রধান কয়েকজন লেখক বা কবি রয়েছেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই লেখকগুলোর রচনায় মূলত বেশি প্রশ্ন প্রণেতারা বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এজন্যই আমি শুভা গল্পটি আজকে তোমাদের জন্য আলোচনা করব। তো গল্পের শুরুতেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু তথ্য জানব। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনকাল, নোবেল প্রাপ্তি, উল্লেখযোগ্য কিছু রচনা এবং রবীন্দ্রনাথের যে জন্মসাল সেটি মূলত আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমরা প্রথমেই জীবনকালে যাচ্ছি। রবীন্দ্রনাথের জীবনকাল দেখো 1861 থেকে 1941, এটি রবীন্দ্রনাথের জীবনকাল। 1861 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1941 সালে। কিন্তু আমাদের রবীন্দ্রনাথের জীবনকালে যে বাংলা সালটি আছে মূলত সেটি আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দুটি সালই মনে রাখবা, ইংরেজি সালটিও বাংলা সালটিও, কিন্তু বাংলা সালটি বেশি জ্ঞানমূলক প্রশ্নতে আসে, এজন্য তোমরা বাংলা সালটিতে একটু জোর দিবে। বাংলা সালটি হচ্ছে 1268 থেকে 1348। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। জন্ম হচ্ছে 1268, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। তো আমরা জন্ম বলতে পারি 1268, 25শে বৈশাখ আর 1348, 22শে শ্রাবণ। নোবেল প্রাপ্তিতে আসি আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তি লাভ করেছেন 1913 সালে। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তাহলে আমরা জন্ম পেলাম 1261, মৃত্যু হলো 1941। বাংলা জন্মসালটি হচ্ছে 1861 থেকে 1941, আর বাংলা জন্মসালটি হচ্ছে 1268, 25শে বৈশাখ, মৃত্যু হচ্ছে 1348, 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তি লাভ করেছিলেন 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এরপরে আমরা আসব তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থে। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থের মধ্যে প্রথমে আসি কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে মানসী, চিত্রা, উপন্যাস হচ্ছে শেষের কবিতা, নৌকাডুবি, নাটক হচ্ছে ডাকঘর, রক্তকরবী, ছোট গল্পগ্রন্থ হচ্ছে গল্পগুচ্ছ। আচ্ছা, এর মধ্যে তোমরা দেখো যে শেষের কবিতা
এটি একটি ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্নতেই সবসময়ই আসে যে রবীন্দ্রনাথের শেষের কবিতা কী ধরনের রচনা। তো আমরা অনেকেই শিক্ষার্থীরা ভুল করে থাকে যে এটি একটি কাব্যগ্রন্থ, কিন্তু আসলে এটি একটি উপন্যাস। শেষের কবিতা এটি জ্ঞানমূলক একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়াও রবীন্দ্রনাথের নাটক ডাকঘর আছে, রক্তকরবী আছে। তো নাটকগুলোও আসে, যেহেতু রবীন্দ্রনাথ একজন আমাদের বিশ্বকবি, তো তার রচনা নাটক অনেকেই জানে না, এজন্যই হচ্ছে তার নাটকগুলোও মূলত ইম্পর্টেন্ট প্রশ্ন, জ্ঞানমূলক ছোট প্রশ্ন হিসাবে তোমাদের সবসময়ই আসে। এছাড়াও দেখো, ছোট গল্প গ্রন্থের মধ্যে আছে গল্পগুচ্ছ। এই গল্পগুচ্ছতে রবীন্দ্রনাথের 100টিরও বেশি ছোট গল্প আছে। তো এই ছোট গল্প গ্রন্থের একটি গল্প হচ্ছে শুভা। এই শুভা গল্পটি নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। এই শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত। এই শুভা গল্পটি নিয়েই তোমাদের আজকে ক্লাস। আমরা শুভা গল্পে এখন সরাসরি চলে যাব। গল্পের শুরুতেই আমরা আসব গল্পটির মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র কি, কেন্দ্রীয় চরিত্র কোনটি। তো গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুভাষিনী। সুভাষিনী গল্পের কেন্দ্রীয় চরিত্র। এই সুভাষিনী শব্দের অর্থ হচ্ছে যে প্রিয় ভাষায় কথা বলে বা সুন্দর ভাষায় কথা বলে। তাহলে সুভাষিনী শব্দের অর্থ হচ্ছে যে সুন্দর ভাষায় কথা বলে, কিন্তু আমরা গল্পের শুরুতেই দেখতে পাই যে সুভাষিনী কথা বলতে পারে না। তাহলে রবীন্দ্রনাথ তার কেন্দ্রীয় চরিত্রের নামটি সুভাষিনী রাখলো কেন? এর উত্তর রবীন্দ্রনাথ নিজেই দিয়েছেন গল্পের প্রথম লাইনে। মেয়েটি যখন জন্মগ্রহণ করলো তখন কে জানিত যে সে বোবা হইবে। এটি প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তার অন্য দুটি বোনের নাম হচ্ছে সুকেশিনী আর সুহাসিনী। তো এই সুকেশিনী আর সুহাসিনী এই বড় দুই বোনের নামের সঙ্গে মিল রেখে ছোট মেয়েটির নাম রাখা হয়েছিল সুহাসিনী। তো আমরা দেখতে পাই যে গল্পের কেন্দ্রীয় চরিত্র সুভাষিনীকে সংক্ষেপে গল্পে শুভা বলে ডাকা হতো। তার বাবা মা তাকে সংক্ষেপে শুভা বলে ডাকত। তো শুভার বড় দুই বোনের নাম সুকেশিনী, সুহাসিনী। এটি একটি জ্ঞানমূলক ইম্পর্টেন্ট প্রশ্ন যে শুভার বড় দুই বোনের নাম কি, সুকেশিনী এবং সুহাসিনী। শুভা গল্পে দেখতে পাই যে শুভা কথা বলতে পারে না, এজন্য তার পরিবার থেকে, তার চারপাশের পারিবারিক অবস্থা থেকে, এছাড়া তার হচ্ছে বাবা মায়ের যে কষ্ট, সেই কষ্ট থেকে সেই কষ্টকে শুভা সবসময় অনুভব করত এবং এজন্য সে সবসময় নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করত। শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করত, কারণ শুভা কথা বলতে পারত না। পাড়া প্রতিবেশীদের কটূক্তি তাদেরকে সবসময় সহ্য করতে হতো। এজন্য শুভা সবসময় নিজেকে বিধাতার অভিশাপও মনে করত। কিন্তু আমরা দেখতে পাই যে শুভার বাবা তার অন্য দুটি মেয়ের তুলনায় শুভাকে একটু বেশি ভালোবাসত। এখানে রবীন্দ্রনাথ পিতৃত্বের যে একটি অপত্য ভালোবাসা, পাশাপাশি অসহায়ত্ব বোধও আছে, কিন্তু তার পিতৃত্বে যে তার বাবার যে ভালোবাসা মেয়ের প্রতি, এটি আমরা প্রথম লক্ষ্য করি। তো শুভার কষ্টের কারণে বা শুভার কথা বলতে পারে না, তার পরিবারের কাছ থেকে, তার আশেপাশের সমাজের কাছ থেকে তাকে যে কষ্ট সহ্য করতে হয়েছে, তাকে যে কটূক্তি শুনতে হয়েছে, এই শুভার কষ্টের কারণে অনেকেই এটিকে একটি ট্র্যাজেডি বা কষ্টের
ছোট গল্প হিসেবে আখ্যায়িত করেছেন, কিন্তু অনেক সাহিত্যবোদ্ধারা আবার এটিকে একটি বন্ধুত্বের গল্পও বলতে চেয়েছেন। বন্ধুত্বের গল্প বলতে চেয়েছেন এ কারণে যে শুভা গল্পটি বিশ্লেষণে আমরা দেখতে পাই যে শুভার কথা বলতে পারে না, কিন্তু সে যেমন প্রকৃতির রূপরস গন্ধ উপলব্ধি করতে পারে, তেমনি তার ভিতরে যে একটি চাপা আবেগ, চাপা ভালোবাসা সেটিও বিদ্যমান ছিল। তো শুভার প্রথম বন্ধুত্ব হয় তার যে গ্রাম চণ্ডীপুর গ্রাম, তার গ্রামের নাম ছিল চণ্ডীপুর। এটিও একটি ইম্পর্টেন্ট জ্ঞানমূলক প্রশ্ন। চণ্ডীপুর, তো এই চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী। এই ছোট নদী, গল্পে অবশ্য নদীটির নাম উল্লেখ নেই, কিন্তু এই ছোট নদীটির তীরে শুভা মূলত বড় হয়েছে। তো এই ছোট নদীটিকে ঘিরে শুভা যে বড় হয়েছে, এই নদীর যে তীর, এই নদীর তীরটির পরিবেশ শুভার প্রথম বন্ধু। অর্থাৎ নদীরকে ঘিরে নদীর পাড়ের যে পরিবেশ, সেটি মূলত শুভার প্রথম বন্ধু। শুভা যখন দুপুরবেলা নিস্তব্ধ নীরব পরিবেশ থাকে, সেই নিস্তব্ধ পরিবেশে নদীর তীরে এসে বসে এবং নদীর তীরে নদীর যে নীরব ভাষা, শুভার সে নীরব ভাষার সাথে তা যেন একাকার হয়ে মিশে যায়। এই জন্য বলা যায় যে ছোট নদীটি হচ্ছে শুভার প্রথম বন্ধু। এটি হচ্ছে শুভার প্রথম বন্ধু। এরপর দ্বিতীয় বন্ধুত্ব হয় শুভার বাড়িতে যে দুটি গাভী ছিল, সেই গাভী দুটির নাম ছিল সর্বশী ও পাঙ্গুলি। গাভী দুটির নাম ছিল আরেকটি হচ্ছে পাঙ্গুলি। তাহলে এই সর্বশী আর পাঙ্গুলি, এই গাভী দুটির সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। গাভী দুটিরও নীরব ভাষা, গাভী দুটিও তাদের যে শুভাকে বন্ধু হিসাবে গ্রহণ করে, কারণ শুভার নীরব ভাষা এই গাভী দুটি বুঝতে পারে। এজন্য এই গাভী দুটির সাথেই তার বন্ধুত্ব গড়ে ওঠে। শুভা দেখা যেত নিয়ম করে 3 বার অন্তত গোয়ালঘরে ঢুকত এবং এই গাভী দুটির সঙ্গে তার যে সখ্যতা, তার যে আবেগ, সেটি হয়তো ধীরে ধীরে গড়ে ওঠে এবং দেখা যায় যে এই গাভী দুটিও তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এছাড়াও শুভার বাড়িতে যে ছাগল ছিল এবং বিড়াল শাবক ছিল, তার সঙ্গেও তার সখ্যতা গড়ে ওঠে। তো এতে দেখা যাচ্ছে যে শুভা তার প্রকৃতির সঙ্গে, তার প্রাণীদের সঙ্গে তার সখ্যতা গড়ে তুলতে, তার বন্ধুত্ব গড়ে তুলতে সে যথেষ্ট পারদর্শী ছিল। এরপরে আমরা দেখতে পাই শুভার তৃতীয় বন্ধু হচ্ছে গোসাইদের ছোট ছেলে, গোসাইদের ছোট ছেলে প্রতাপ। এই প্রথম আমরা কোনো মানুষের সঙ্গে বা মনুষ্য প্রাণীর সঙ্গে শুভার সখ্যতা বা বন্ধুত্ব গড়ে উঠতে দেখি। তো প্রতাপ একটু নিষ্কর্মা ছিল, সে কাজকর্ম করতে তেমন পছন্দ করতো না। তার প্রধান শখ ছিল ছিপ ফেলে নদীতে মাছ ধরা। আর এই মাছ ধরতে গিয়ে যে নির্বাক বন্ধুর প্রয়োজন ছিল বা নির্বাক বন্ধু তাকে যে সঙ্গ দিত, সেটি তার অনেকটা ভালো লাগতো। এজন্যই শুভার সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে বা ধীরে ধীরে তাদের মধ্যে একটি বন্ধুত্ব গড়ে ওঠে। তো এভাবেই চলতে থাকে শুভার কাহিনীটি। এরপরেই কাহিনীটি একটু বাঁক নেয়। সেটি আমরা দেখতে পাই যে তৎকালীন সমাজ ব্যবস্থায় মূলত মেয়েরা বড় হলেই তাদের পাত্রস্থ করার জন্য পিতামাতার যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় শুভা। কারণ শুভার 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু শুভা যেহেতু বোবা, তাই তার বাবা মায়ের চিন্তা একটু বেশি। পরিবারের লোকজনের দুশ্চিন্তার কারণ অবশ্যই, কিন্তু পারিপার্শ্বিক যে অবস্থা বা সমাজের লোকেরাও তাকে নিন্দা করতে আরম্ভ করে।
কারণ মেয়ে বড় হয়ে গেছে কিন্তু পাত্রস্থ করতে পারতেছে না। এই পরিপ্রেক্ষিতে শুভার বাবা দেখা যাচ্ছে হঠাৎ একদিন কলকাতায় পাত্রস্থ ঠিক করে শুভাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য দিন স্থির করে। এই কথা শুনে শুভার কলকাতায় অনিশ্চয়তার পথে পা বাড়াতে একটু দ্বিধাগ্রস্ত হয় এবং সে ভয় করে যে নতুন পরিবেশে গিয়ে সে হয়তো কি করবে, এইটি তার ভিতরে কাজ করে। তাই সে, যেহেতু সে বোবা, সে বলতে পারে না, কিন্তু তার চোখের ভাষা দিয়ে সে হয়তো বুঝিয়ে দেয়। এজন্য আমরা হয়তো দেখতে পাই তার বাবা যখন বসেছিলেন তার বাবার পায়ের কাছে গিয়ে সে কাঁদতে থাকে। তার বাবাও মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে তার কপাল গড়িয়ে অশ্রু পড়তে থাকে। আমরা এই যে বাবার এবং মেয়ের যে হলো নীরব ভাষার যে প্রকাশ, এটি দেখতে পাই। কিন্তু ওই যে বলেছিলাম এর আগে যে বাবার অসহায়ত্ব ছিল, তো সেই অসহায়ত্বের কারণে মেয়েকে পাত্রস্থ করতেই হবে। বাবা এর জন্য দিন স্থির করলো কলকাতায় যাওয়ার। তো কলকাতা যাওয়ার দিন স্থির হলে শুভা দেখা যাচ্ছে একে একে তার বন্ধুদের কাছে বিদায় নিচ্ছে। গোয়ালঘরে গিয়ে তার যে দুটি বন্ধু ছিল সর্বশী এবং পাঙ্গুলি, সেই সর্বশী পাঙ্গুলির কাছে চোখের জলে তাদের কাছে বিদায় নিল। এরপর প্রতাপের সঙ্গে দেখা হলে প্রতাপ তাকে একটু তাচ্ছিল্য ভরেই বলেছিল, কিরে সু, বিয়ে হলে আমাকে ভুলে যাবি না তো? তো এতে শুভার একটু অভিমান হয়েছিল, কারণ তার ভিতরে প্রতাপের জন্য হয়তো একটু চাপা ভালোবাসা ছিল, কিন্তু প্রতাপের মনে সে ভালোবাসাটি ছিল না। প্রতাপের শুধু একজন সঙ্গী দরকার ছিল যে তাকে কাজে সাহায্য করবে, তার মাছ ধরার সঙ্গী ছিল। তো এরপরে আমরা দেখতে পাই যে শুভা যেদিন কলকাতায় চলে যাবে তার ঠিক আগের দিন শুক্লা দ্বাদশীর রাতে শুভা ঘর থেকে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে শুভা তার যে বন্ধুটি হয়েছিল, সখ্যতা হয়েছিল প্রথম যে ছোট নদীটি, এই নদীর তীরে গিয়ে সে বসে এবং নদীর যে নরম ঘাস, সেই ঘাসে সে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে শুভা জড়িয়ে ধরে আবেদন জানায় যে মা, তুমিও ঠিক আমাকে এই দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আমাকে আঁকড়ে রাখো, আমাকে যেতে দিও না। মূলত শুভা যে প্রকৃতির পরিবেশে বড় হয়েছিল, তার যে নদীর তীরটি ছিল তার একটি চিরপরিচিত পরিবেশ, সেই পরিবেশকে সে মা বলে সম্বোধন করেছে এবং তাকে যেতে না দিতে আবেদন জানিয়েছে। তো এখানে মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষত্ব আমরা লক্ষ্য করি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সঙ্গে একটি বোবা মেয়ের যে বন্ধুত্ব, আমরা এটি প্রথম লক্ষ্য করতে পারি এবং মেয়েটি তার প্রকৃতির যে রূপ রস গন্ধ তার হৃদয় দিয়ে গ্রহণ করেছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের একজন সার্থক স্রষ্টা। রবীন্দ্রনাথ ঠাকুরের আগে কোনো লেখকের হাতে ছোট গল্প সার্থকতা লাভ করেনি বা রচিত হয়নি সেভাবে। তো আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সকল শাখায় পদচারণা করেছেন, কিন্তু ছোট গল্পগুলো তার অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে এবং সার্থকতা লাভ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের সংজ্ঞায় যে বৈশিষ্ট্য তুলে ধরেছিলেন, সেখানে তিনি একটি লাইন লিখেছিলেন, শেষ হয়েও হইল না শেষ। তো শুভা গল্পটিও আমরা বিচারে দেখতে পাই যে শুভা প্রকৃতির কাছে শেষ আশ্রয়টুকু চেয়েছিল যে মা যেন তাকে ছেড়ে না দেয়, তাকে যেন রেখে দেয়, কিন্তু শুভার শেষ পরিণতি কিন্তু আমরা আসলে গল্পে পেলাম না। শুভার এর পরে কি হয়েছিল, তার বিয়ে হয়েছিল কিনা, সে কলকাতায় চলে গিয়েছিল কিনা, আমরা আসলে সেটির কোনো ইঙ্গিত পেলাম না। কিন্তু শুভার মন চেয়েছিল এই চিরপরিচিত পরিবেশ ছেড়ে না যেতে। তো এখানেই আমরা দেখতে পাই যে শুভা গল্পটির যে কাহিনী, সেটিও কিন্তু শেষ হইল না শেষ। পাঠকের আরও কিছু জানার ইচ্ছা রয়েই গেল, আরও কিছু
কাহিনীর পরিণতি সম্পর্কে ধারণা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু রয়েই গেল। তো এটি মূলত ছোট গল্পের বৈশিষ্ট্য, যে শেষ হয়েও হইল না শেষ। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই ছোট গল্পের মাধ্যমে আমাদের প্রতিবন্ধী মানুষের প্রতি যে মমত্ববোধ সেটিও মূলত উন্মেষ, সেটিরও প্রতিও মূলত যে মমত্ববোধের উন্মেষ সেটিও ঘটাতে চেয়েছেন। আমরা যারা সুস্থ স্বাভাবিক মানুষ, এই বাক প্রতিবন্ধী মানুষদের প্রতি আমাদের মমত্ববোধ অবশ্যই থাকা প্রয়োজন, সেটির মূলত সেই দিকটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। তো এই হলো মোটামুটি শুভা ছোট গল্পের কাহিনী। আমরা এই শুভা ছোট গল্পটিকে একটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছোট গল্প বলবো, কারণ এই গল্পটিতে যেমন ট্র্যাজেডি বা করুণ কাহিনী আছে, এখানে যেমন বন্ধুত্বের গল্প আছে, আবেগ আছে, পিতৃত্বের ভালোবাসা ও অসহায়ত্ব সেরকম রয়েছে। এর পাশাপাশি প্রকৃতির আবহের বর্ণনাও কিন্তু রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পটি যে আমাদের জন্য লিখেছেন, এই গল্পটির প্রতিটি ভাজে ভাজে তোমাদের জন্য সৃজনশীল প্রশ্নের সম্ভাবনাও তেমনি রয়েছে। এজন্যই এই গল্পটিকে আমি একটি ইম্পর্ট্যান্ট গল্প তোমাদের জন্য বলবো। তো ছোট গল্প মধ্যে অসংখ্য তথ্য থাকে, এই তথ্যগুলো মোটামুটি গল্পটি আলোচনা করলেই পাওয়া যায়। যেমন গ্রামের নাম কি ছিল, চণ্ডীপুর। শুভার বাবার নাম কি ছিল, বাবার নাম ছিল হচ্ছে বাণীকণ্ঠ। তো তারপর শুভার প্রথম বন্ধুত্ব হয় কার সঙ্গে, ছোট নদীটির সঙ্গে। শুভার গাভী দুটির নাম কি ছিল, সর্বশ্রী পাঙ্গুলি। তারপর প্রতাপ কে ছিল, গোসাইদের ছোট ছেলে। প্রতাপের শখ কি ছিল, ছিপ ফেলে মাছ ধরা। শুভার বড় দুটি বোনের নাম কি ছিল, সুকেশিনী ও সুহাসিনী। তো এরকম ছোট প্রশ্ন, অনেক জ্ঞানমূলক প্রশ্ন আছে। পাশাপাশি আমরা কিছু অনুধাবন প্রশ্নেও দেখা যাচ্ছে যে প্রতিটি প্যারায় অনুধাবনমূলক প্রশ্নগুলো পাওয়া যায়। যেমন আমি কয়েকটি প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি। শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করত কেন? এই যে 1 নম্বর প্রশ্নটি দেখো, শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করত কেন? দ্বিতীয় প্রশ্ন, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। 3 নম্বর প্রশ্ন দেখো, শুভা কলকাতায় যেতে চায় না কেন? 4 নম্বর প্রশ্ন, মেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের কপালে অশ্রু গড়িয়ে পড়ল কেন? প্রতিটি প্রশ্নই তোমরা গল্পটি যদি 2-1 বার পড়ো, তোমরা নিজেরাই সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, কারণ প্রতিটি প্রশ্নের উত্তরই সুন্দর করে ওখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। গল্পের প্রতিটি প্যারাতেই এই সমস্যার সমাধানগুলো তোমরা খুঁজে পাবে। তো আশা করি যে এই গল্পটি খুব কঠিন নয়, গল্পটি সুন্দর একটি গল্প। এই গল্পটি তোমরা 2-3 বার নিজেরা যদি একবার করে পড়ে ফেলো, 2-3 বার পড়লেই দেখা যাবে যে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তরই সুন্দর করে সমাধান করতে পারবে। তো আমি আজকে শেষ করছি। এরপরে তোমাদের পরবর্তী কোনো গল্প নিয়ে ক্লাস নেব। তো আশা করি তোমাদের জন্য এই শুভা গল্পটি যে কোনো প্রশ্নের সমাধান করতে তোমাদের উপকারে আসবে। আমি এই বলে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।